কাউন্টলেস টেলসের তরফ থেকে আজ শুনবেন গল্প কুশীলব। গল্পের লেখক সূত্রধার এবং স্নেহেশের চরিত্রে আমি সুশ্রীক। গল্প পাঠে ও প্রদ্যুতের ভূমিকায় শান্তনু, অন্যান্য চরিত্রে দেবাঞ্জন। শুরু করছি কুশীলব। রেল লাইনের ধার বরাবর প্রায় মিনিট 10 হেঁটে গেলে স্নেহেশের মেস। একেই মুষলধারে বৃষ্টি পড়ে চলেছে, যার জন্য খুব তাড়াতাড়ি হাঁটতে পারা যাচ্ছে না। তার উপর স্টেশনের আলো ছাড়া আর একটিও আলো রাস্তায় জ্বলছে না। এদিকে প্রায় রাত 10টা বাজতে যায়। স্নেহেশ আগে থেকেই বলে রেখেছিল যে বর্ষার সময় মেসের গেট ঠিক 9:30টায় বন্ধ হয়। মনে মনে ভাবলাম, ট্রেনটা এতক্ষণ সিগন্যালে না দাঁড়ালে এই অযথা ঝামেলার মধ্যে পড়তে হতো না। যদিও এখন এসব ভেবে আর কী হবে। গায়ের জামা ভিজে, পিঠে একেবারে আঠার মতো আটকে গিয়েছে। মেসে গিয়েই স্নান করে ফেলতে হবে। এইসব ভাবতে ভাবতেই রেল লাইন, রেলগেট পেরিয়ে স্নেহেশের মেসের সামনে প্রায় চলে এলাম। এদিকটা একটাও স্ট্রিট লাইট জ্বলছে না। ঠিক গলিটায় ঢুকলাম তো। এদিকটায় অনেকগুলো মেস পরপর রয়েছে। এর আগে কয়েকবার এসেছি এখানে, কিন্তু আজ এতটা অন্ধকার যে ঠিক জায়গাটা ঠাহর করতে পারলাম না। মোবাইলটা ছাতাটার তলায় খুব সাবধানে প্লাস্টিকের মোড়ক থেকে খুলতে যাব, ঠিক সেই সময় একজন সামনে থেকেই বলে উঠল, এত দেরি হলো কেন? খেয়াল করলাম সামনেই মেসের গ্রিলের গেটের ওপার থেকে বয়স্ক ভদ্রকটি বললেন, এনারই মেস হবে। আমি কিছু বলতে যাওয়ার আগেই গেটের তালাটা খুলে দিলেন তিনি। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। মোবাইলটাকে পকেটে ঢুকিয়ে ছাতাটা বন্ধ করে ঢুকে পড়লাম মেসে। বছর 3 আগে শেষবার এসেছিলাম স্নেহেশের মেসে। একটা সরকারি চাকরির পরীক্ষা ছিল গার্ডেন রিচের কাছে। তারপর আর এদিকে পা বাড়াইনি। স্নেহেশ আমার কলেজের বন্ধু। কলেজে পড়াকালীন ওর সঙ্গেই আমার বেশিরভাগ সময় কাটানো। বর্ধমানের ছেলে, সেরকম বিষয় সম্পত্তি নেই বাবার, তাই অনেকটা তাগিদ নিয়েই এখানে ওর কলকাতায় পড়াশোনা করা। যদিও যে সে চাকরি সে করবে না, করবে তো সরকারি। আমার আবার সেই তাগিদটা কম। পয়সা করির সেরকম টান নেই, তাই নিজেই আছি নিজের হালে। নিজের মতো গান বাজনা স্টুডিও নিয়ে থাকি। টুকটাক লেখালেখিও করি। ভালো লেখাগুলো পাবলিশার্স বই আকারেও বার করেছে 2বার। আর 3 কুলে আমার এই মুহূর্তে কেউ নেই, তাই আমার সচ্ছল জীবন চলে যায় এভাবে। যা হোক, স্নেহেশ আমায় অনেকবারই বলেছিল আসতে, কিন্তু নিয়ম মতোই এত ব্যস্ততার মধ্যে সময় বার করে ওঠা হয়নি। খানিকটা ইচ্ছে করেই এড়িয়ে গিয়েছি প্রতিবার। জানি স্নেহেশ আমার সান্নিধ্য খুবই পছন্দ করে, কিন্তু আমার পক্ষে আর কলেজ জীবনের মতো সম্পর্কটা টিকিয়ে রাখা হয়নি। তাই স্বভাবতই স্নেহেশের ঘরটা ভুলে গেছি। মেস মালিককে বলতে উনি আঙুলের ইশারায় দোতলার দিকে দেখিয়ে দিলেন। আমি আর দেরি না করে উঠে গেলাম। ইতিমধ্যেই ভিজে গিয়ে হাঁচি শুরু হয়েছে। এক্ষুনি স্নানটা করতে হবে। দোতলায় উঠে আমি আরও ফ্যাঁসাতে পড়লাম। স্নেহেশের কোন ঘরটা তা তো জিজ্ঞেস করা হলো না। আর একটু এগিয়েই দেখলাম মোট 6খানা ঘর রয়েছে এই তলায়, যার মধ্যে 2টোর দরজা খোলা, একটা তালা মারা, আর 3টে হয়তো ভেতর থেকে বন্ধ। আচ্ছা, মুশকিলে পড়া গেল তো।
বারান্দা দিয়ে বাইরে উঁকি মেরে মালিককেও দেখতে পেলাম না। অগত্যার কি করা, খোলা একটা দরজার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদা, স্নেহেশের ঘরটা কোন দিকে? যাকে জিজ্ঞেস করলাম তার বয়স আমার তুলনায় অনেকটাই বেশি। বয়সের ব্যবধান অনেকটা হলেও দাদা গোছের ডাকই দিলাম, পাছে সে খোঁচে না যায়। কিন্তু আমার কথার কোনো উত্তর সে দিল না। আমি আর একবার জিজ্ঞেস করতে যাব, সেই সময় সে হঠাৎ বলল, আমাকে চোর সাজানোর দরকার ছিল কি? হাতের কাছে প্রমোঠেস থাকতেও। কি আবল তাবল বকছে লোকটা, পাগল নাকি? আমি তাকে চিনিই না, এমনকি মিসেস রিনাকে আমি জীবনে দেখিনি। আবার এ কি না বলছে একে চোর সাজিয়েছি। আমি খানিকটা উপেক্ষা করেই দরজার সামনে থেকে সরে গেলাম, যদিও বেশ জোরের সাথেই শেষ কথাগুলো শুনতে পাচ্ছিলাম। পারতে না তুমি প্রমোঠেসকে চোর সাজাতে? উফ, একই বৃষ্টিতে ঠান্ডা লাগার ভয় প্রাণ ওষ্ঠাগত থেকে থেকে একটু বাদেই হাঁচি হচ্ছে, তার মধ্যেই ঘুটঘুটে অন্ধকারে এই ভুতুরে মেজবাড়ি, কি অস্বস্তিকর। একবার ভাবলাম ফোন করি একটা স্নেহেশকে। পকেট থেকে মোবাইলটা বার করা মাত্রই হঠাৎ আমার ঠিক পিছনে একটা কণ্ঠস্বর শুনতে পেলাম, যেটা আমার সারা গায়ে একটা ঠান্ডা স্রোত বইয়ে দিল। খুব খিনখিনে গলায় একজন বৃদ্ধ মানুষ বললেন, হ্যাঁ, আমায় খুন করে তুমি পালিয়ে যাবে ভেবেছ? একদিন বাদে তোমার কাছে পেয়েছি, এইবারে। কথাটা শুনতে শুনতেই আমি সাহস করে পেছন ফিরে তাকিয়েই দেখলাম খালি গায়ে একটা পাজামা পরে একজন বয়স্ক ভদ্রলোক লাঠি হাতে দাঁড়িয়ে। কিন্তু আশ্চর্য যে ইনাকেও আমি একেবারেই চিনতে পারলাম না। বৃদ্ধ এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে রয়েছেন। আমিও কি করব বুঝতে পারছি না। ওনার মতিগতি কি ঠিক বোঝাও যাচ্ছে না। আবার ভুলটাও ভাঙাতে হবে যে আপনি যাকে ভাবছেন আমি সে নই। এদের কোথাও একটা মস্ত বড় ভুল হচ্ছে। বৃদ্ধ হঠাৎই আমার দিকে কি একটা নিয়ে আমার সম্বন্ধে মারতেই যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই আমার জামা ধরে পেছন থেকে সজোরে কেউ টান দিয়ে সরিয়ে নিল। বারান্দায় যেটুকু চাঁদের আলো এসে পড়েছে তার আলোতেই এতক্ষণের ঘটনাগুলো কোনোভাবে আমার দৃষ্টিগোচর হচ্ছিল। কিন্তু যে আগন্তুক আমায় এই পরিস্থিতি থেকে বাঁচালো সে আমায় নিয়ে সোজা একটা ঘরে ঢুকে গেল। আমি হতভম্ব। এতক্ষণ ধরে যে আমার সঙ্গে কি হয়ে চলেছে তার বিন্দুমাত্র অর্থও বুঝতে পারছি না। কিন্তু আগন্তুককে ধন্যবাদ দিতে যাব এই ভয়ানক পরিস্থিতি থেকে আমাকে বাঁচানোর জন্য। ঠিক সেই সময় ঘরের টিমটিমে আলোয় একে চিনতে পারলাম। বড় মুহূর্তেই আমার শরীরের রক্ত যেন হিম হয়ে গেল। এতক্ষণ ধরে ঘটা সব ঘটনাক্রমই এবার আমার কাছে হঠাৎ জলের মতো স্পষ্ট হয়ে গেল। এ তো সেই লোকটা যাকে অনিমেষ বাগবাজারের গঙ্গার ঘাটে দেখেছিল। লোকটা মানসিক বিকারগ্রস্ত। অনিমেষের মনে হয়েছিল কোনো দুর্ঘটনা বা অত্যাচারের ফলস্বরূপ সেই লোকটা পাগল হয়ে গিয়েছিল। অনিমেষকে যদিও সেই রাতে ঘাটে লোকটা অনেক সুপ্রস্তাব দিয়েছিল ওর নিজের জীবনের উন্নতির জন্য, যেটা ওর পরে অদ্ভুত রকম আশ্চর্যই লেগেছিল। এমনকি সেগুলো মেনে চলে অনিমেষ যথেষ্ট সুফলও পেয়েছিল। কিন্তু লোকটার সঙ্গে কাটানো সেই রাতের ভয়াবহ কয়েক ঘন্টা সে জীবনে কোনোদিনও ভুলবে না। লোকটার সারা মুখে সেই বিশ্রী পুড়ে যাওয়া দাগ। আমার থেকে বেশি দূরেও দাঁড়িয়ে নেই সে। অনিমেষ সেই রাতে জিজ্ঞাসা করে ওঠার সাহস পায়নি যে এই পোড়া দাগ তার মুখে কিভাবে এলো। আমি হঠাৎই সেই প্রশ্নই করে বসলাম আপনা থেকেই। প্রত্যুত্তরে কিছু এলো না।
মনে একটা প্রকাণ্ড অট্টহাস্যে সারা ঘর যেন গম গম করে উঠল। এরপর কয়েকটা কথা ভেসে এলো। আমার এরকম অবস্থা কি করে হলো, কিভাবে হলো, সেটা নিয়ে তো তোমার কোনো চিন্তা হওয়ার কথা নয়। তোমার কাজ হলো আমায় এভাবে আগুনে পোড়ানো। এই দেখো, এই দেখো কি করেছো তুমি আমায়। নৃশংস কিছু না হলে তো তোমার মন শান্ত হয় না, তাই না? এক মুহূর্তের জন্য লোকটার কথাগুলো আমায় খুব ভয়ানক একটা চিন্তায় ভাবিয়ে তুলেছিল, এবং ঠিক পর মুহূর্তেই আমার সেই আশঙ্কায় বাস্তবে পরিণত হলো। যে ঘরে আমায় আগন্তুক ঢুকিয়েছে তার বাইরের করিডোরে বেশ কয়েকজনের পায়ের আওয়াজ পেলাম, যেন তাঁরা হেঁটে হেঁটে বাইরের করিডোরটায় এসেই দাঁড়ালো। আর ঠিক পেছনেই দরজাটা, পেছনে করবার সাহসটুকু পেলাম না। বুকের ভিতরটায় যেন কেউ এক নাগাড়ে ডন বৈঠক দিচ্ছে, কিন্তু বেশ ভালোই বুঝতে পারছিলাম যে পিছনে এসে দাঁড়ানো সকলেই আমার উপরে এবার হামলা করবে। অন্তত তাদের কথোপকথন শুনতে পেয়ে আমার তাই মনে হলো। সত্যি তো, আমার এই জগৎ জীবনে আমি যা যা সাহিত্য সৃষ্টি করেছি তার বেশিরভাগই রোমাঞ্চকর, ভয়ানক এবং যাকে ইংরাজিতে বলে থ্রিলার। শুধু থ্রিলার হলেও হয়তো তাতে এত ভয়াবহতা আসতো না। আসলে আমার লেখা ছোট বড় গল্প উপন্যাসগুলোকে মূলত সাইকো থ্রিলার বলা চলে, অথবা খুন খারাপি এবং মারাত্মক রকম কিছু নিয়ে লেখা ক্রাইম থ্রিলার। এই প্লটগুলোই যেন আমায় বেশি টানে। তাহলে কি না, আমি আর কিছু ভাবতে পারলাম না। আমার সৃষ্টি করা সব চরিত্রই কি তাহলে আজ রাতে আমার কাছে এভাবে হানা দেবে? এও কি সম্ভব? আমি যেভাবে চরিত্রগুলো তৈরি করেছি তাতে তাতে কোনো রকমেই সত্যিকারের চরিত্রের সাথে মিল থাকা তো দুরস্ত। মূর্ছা গেছি কি যাইনি আমার মনে নেই, হয়তো জ্ঞান হারিয়ে পড়ে রয়েছি সেই ঘরের মেঝেতেই। এরূপ অবস্থা থেকে আমায় উদ্ধার করবে কে নিজেও জানি না। দেখলাম বাগবাজার ঘাটের পাগলটা এগিয়ে গিয়ে দরজায় খিল দিয়ে দিল। খেয়াল হলো যে এই মুহূর্তে ইনি ছাড়া এমন কোনো চরিত্র আমার মনে পড়ছে না যে এই অবস্থা থেকে আমাকে আক্ষরিক অর্থে রক্ষা করবে। বুকের ভেতর হৃদস্পন্দন যেন ড্রাম বিটের টেম্পোর মতো জিওমেট্রিক প্রোগ্রেশনে বেড়েই চলল। সেই সময় হঠাৎই সেই লোকটা আমার কাছে এগিয়ে এলো। মুখটা যথাসাধ্য উপরে তুলে ওকে দেখার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হলাম, কারণ আমার সারা অঙ্গ প্রত্যঙ্গ যেন অবশ হয়ে গিয়েছে। লোকটা বলল, এই যে তুমি আজ এতদিন বাদে আমার কাছে এসে যেরকম ভয় সিটিয়ে রয়েছ বা অন্য আগন্তুকদের মুখোমুখি হতে ভয় পাচ্ছ, সেরকমটা যেন সেই রাতে অনিমেষও পেয়েছিল। কিন্তু আমি একটা কথাই বলবো, জীবনে যাই করো অসৎ উপায়ে কোনোদিন কিছু করবার চেষ্টাটি আর করো না। অনেক তো হলো, নিজের মৌলিক লেখাগুলোর ওপর জোর দাও এবার। এভাবে আমাকে আগুনে পুড়িয়ে নৃশংস রূপ না দিয়ে আরো অনেক কিছুই তো তুমি করতে পারতে, কিন্তু না 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 না, তোমাকে সাইকো থ্রিলার লিখতেই হবে। তো নিজের প্লট না বাছাধন, অন্যের লেখা চুরি করে মডিফাই করে দিলেই মানে মোড়ক পাল্টে দিলেই কি গল্প পাল্টে যায়? কিন্তু অনিমেষ মানুষটা তোমার মতন এরকম জোচ্চোর ছিল না। কৃতজ্ঞতা স্বীকার করা না খুবই সহজ, আবার যারা সেসবের ধার ধারে না তাদের আমি কোনো রূপ সাহায্য করি না। আমি চললাম একে একে তিনুদা, বনমালী নস্করলেনের ওই রমেন সমাদ্দার, নারায়ণগঞ্জের আকবর মিয়া, ভবানীপুরের ডাক্তার মিশ্র, নৈহাটির সমর বাগচি, আরো কত নাম বলবো। ঘরের বাইরে সবাই দাঁড়িয়ে রয়েছে, একে একে সবাই ঢুকবে।
আমি তাহলে আসি, তুমি ততক্ষণ মনে করতে থাকো গল্পের চরিত্ররা বাস্তবে কে কিভাবে তোমায়। লোকটা বেরোবার আগেই শুনতে পেলাম দরজার উপরে জোরে জোরে আঘাত করছে। আমার গল্পের সেই পাগলটা, থুড়ি পাগল তাকে আর হয়তো বলা ঠিক হবে না, দেখলাম ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে খিলটা খোলার উপক্রম করেছে। এরপর আর কিছু মনে নেই। প্রদ্যুৎ, এই প্রদ্যুৎ, ওই কিরে, ওঠ, তুই এই ঘরে শুয়ে কি করছিস? ঘুম ভাঙল সম্ভবত স্নেহেশের ডাকে। মানে আ- আ- আমি ওই ওই লোকগুলো, ওরা ওরা কারা? তোর কি হয়েছে বলতো? মাতাল কবে থেকে হলি তুই এরকম? আর এই ঘরেই বা ঢুকলি কি করে? আমি উঠে বসলাম। কালকে কি তাহলে স্বপ্ন দেখলাম? না, স্বপ্ন নয়। ভালো করে তাকিয়ে দেখলাম দরজার খিলটা আমার পাশেই পড়ে রয়েছে। কাল যে এই ঘরেই কতক্ষণ সময় কাটিয়েছি ওই লোকটার সঙ্গে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। হঠাৎই স্নেহকে কয়েকটা কথা বলে দিতে ইচ্ছে হলো, যেটা বেশ কয়েক বছরে বলে উঠতে পারিনি, যেটার জন্যই আসলে ওর মেসে আসতে বা ওর সঙ্গে দেখা করতে বাধা দিত। শোন স্নেহেশ, তোর মনে আছে তোর একটা ছোট খাতা আমায় দিয়েছিলি সেই সেই ফার্স্ট ইয়ারে? স্নেহেশ কিছুক্ষণ চুপ করে তারপর বলল, উম, ও সেই গল্পের খাতাটা? হ্যাঁ, সে তো সেই কবে। তারপর তো ওটা দীপ্তর থেকে কার কাছে গেল, গিয়ে হারিয়ে গেল। কি ব্যাপার বলতো? ওই ওই খাতাটা আমার কাছেই ছিল। দীপ্তর থেকে আমি অনেক কৌশলী খাতাটা রেখে দিয়েছিলাম আমার কাছে। আমি তোর লেখা ওই গল্পগুলোকে একেবারে পাল্টে ফেলে সেগুলো নিজের নামে করে ফেলেছি। স্নেহেশ হো হো করে হেসে উঠল। আরে ভাই, এটা কোনো ব্যাপার নাকি? আমি তো ভুলেই মেরে দিয়েছি। তার উপর চাকরির চক্করে এমনভাবে পড়েছিলাম তারপর যে গল্প লেখা শিখে উঠেছিল। ও কোনো ব্যাপার না, ওটা তোর কাছেই থাকুক। তুই এখন আগে ওঠ, আগে আমার ঘরে চল, স্নান করে কিছু খেয়ে নে। এই 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 জামা কাপড় তো পুরো ভিজে একেবারে। স্নেহেশের সাথে খাওয়া দাওয়া গল্প আড্ডা মেরে রাত্রে বাড়ি ফিরবো বলে স্টেশনে এসে দেখি 7টার ট্রেনটা একটু আগেই বেরিয়ে গিয়েছে। শেডের তলায় সিটটায় এসে বসলাম। পাশে দুটো মাঝবয়সী ছেলে বসে রয়েছে। অবাক লাগলো, দুজনে আমার দিকে তাকিয়েই হাসছে। আজব কাণ্ড। থাকতে না পেরে জিজ্ঞেস করেই বসলাম, কি ব্যাপার, হাসছেন যে? কি দাদা, ভালো আছেন তো? চিনতে পারছেন আমায়? ভালো করে দেখে চিনতে পারলাম, এ যেন কালকেরই লোকটা। শুধু মুখে সেই পোড়া দাগগুলো নেই। আশ্চর্য। জিজ্ঞাসা করলাম, আপনি মানে তুমি? ছেলেটা হেসে বলল, একদিনের নাটকের ওই কুশীলব ছিলাম মাত্র দাদা। এই এখন দেশের বাড়ি ফিরে যাচ্ছি।